আমন্ত্রণ জানাচ্ছি ডক্টরস ডাগ আউট প্রেজেন্টেড বাই মেডিক সিগনেচার ক্লিনিকের আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসাইন সামি। মানুষের দেহের সবচাইতে শক্ত টেন্ডনকে বলা হয় একিলিস টেন্ডন, কিন্তু দুঃখজনকভাবে নেইমার জুনিয়র, আমি জানি না যে সবাই তার উপর গিনিপিগের মতো এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেন কিনা, তার কিন্তু একিলিস টেন্ডনাইটিসের প্রবলেম হয়েছে, সেটা আমরা দেখেছি, সেটা নিয়ে তিনি ভুগেছেন। এবং এটা শুধুমাত্র খেলোয়াড় না, আপনার আমার যে কারো যে কোনো সময় হতে পারে। বিশেষ করে অনেকেই আছেন সকালবেলা ঘুম থেকে ওঠার পর ঠিক এই জায়গাটাতে, গোড়ালির জায়গাটাতে ব্যথা অনুভব করেন, অনেকের মধ্যে অনেক কনফিউশন বিরাজ করে, ফার্মেসি থেকে একটা ওষুধ কিনে খেয়ে ফেলেন এবং দেখা যায় যে পেইন ম্যানেজমেন্ট করার খুব বেশি চেষ্টা করেন। এই সামগ্রিক বিষয় নিয়ে কথা বলতে চাই, আমাদের কি করা উচিত, কেন খেলোয়াড়রা এই ধরনের প্রবলেমে পড়েন। আমাদের সঙ্গে কথা বলার জন্য দুজন সম্মানিত অতিথি আছেন। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল মান্নান, সিনিয়র কনসালটেন্ট, অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। স্যার, আমন্ত্রণ আপনাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আতিকুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট কনসালটেন্ট, মেডিক সিগনেচার ক্লিনিক। আপনাকে আমন্ত্রণ আতিক ভাই। ধন্যবাদ স্যার, প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে, যেটা আমি আগেই বলছিলাম যে মানুষের দেহের সবচেয়ে শক্ত টেন্ডন একিলিস। তারপরও একিলিসে ইনজুরিটা প্লেয়ারদের ক্ষেত্রে কেন বেশি হয়, এটার সঙ্গে রিলেভেন্ট আরেকটা কোয়েশ্চেন করবো যে অনেকেই বলেন যে এরকম জায়গায় ব্যথা হলে এটা মনে হয় ইউরিক অ্যাসিডের প্রবলেম, অনেকে সেটাকে ইউরিক অ্যাসিডের প্রবলেম ভাবেন। আমি আসলে কিভাবে বুঝবো যে কোনটা একিলিসের প্রবলেম, কোনটা ইউরিক অ্যাসিডের প্রবলেম? একটু যদি ছবিটা দেখাতো, অ্যাকিলিস টেন্ডনটা আগে একটু দেখাইনি, আমরা একটু অ্যাকিলিস টেন্ডনের একটা তাহলে ছবি আমি দেখতে ইউরিক চাইবো। অ্যাসিডটাও পরে বলছি। আমি যদি উঠি একটু স্যার আপনাকে হেল্প করতে চাই। সো ওই অ্যাকিলিস টেন্ডন পিছনে যেটা ওইখান থেকে যে আমাদের ব্যাকে কাফে, যদিও এখানে না, এখানে মার্কিংটা ঠিকমতো হয় নাই, ওই ব্যাক মাসেল থেকে দুইটা, ওই যে বড় বড় মাসেল, একটা হলো সোলিয়াস আর দুইটা গ্যাস্ট্রোক্নেমিয়াস, এই দুইটা মাসেল একসাথে হয়ে ওই পিছনে যে লিগামেন্টটা একেবারে লাস্ট, দ্যাট ইজ এইটা বড় লিগামেন্ট হয়ে আসে। এই যে হাড়টা, এটাকে বলা হয় ক্যালকেনিয়াস, একেবারে এই গোড়ালি, গোড়ালিটা ক্যালকেনিয়াস, ওইখানে এসে ইনসারশন হয়। এই মাসেলটা হচ্ছে আমাদের, দ্যাট ইজ এই টেন্ডনটা সবচেয়ে লম্বা এবং সবচেয়ে শক্ত। আর এই জন্য আবার ওর ইনজুরিও বেশি হয়, কারণ প্লেয়ার্স যারা জগার্স, যারা হাইকার্স, প্রচণ্ড এইখানে চাপ পড়ে। কারণ এর কাজই হলো এই ডরসিফ্লেকশন, পাটাকে ফ্লেক্স করে। তখন আপনি যদি সে বল যখন সে দৌড় দিচ্ছে প্রচণ্ড চাপে, তাকে কিন্তু এই যে দৌড়ের উপর সবচেয়ে বেশি কাজ করে এটা। এখন হয় কি, যারা প্লেয়ার তাদের তো অনেক খেলতে হয়, এখন একটা মাসেলের উপরে এই যে ওই যে অ্যাকিলিস টেন্ডনটা জাস্ট এই যে ইনসারশন ওইখানে দেখাচ্ছে, এই যে এবার ফাইন দেখাচ্ছে, ওই দুইটা মাসেল এক জায়গা হয়ে এখানে লাগে, আর এই ক্যালকেনিয়াম ওইখানেই। এখন হয় কি, এইটা এর কাজ হচ্ছে, তখন আপনি জাম্প করেন, লাফ দেন, দৌড় দেন, এর প্রথমে এর শুরুটা এটাই। অতএব সব সময় একটা প্রচণ্ড চাপে থাকে। এখন এই চাপে থাকতে 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 তখন ওর একটা ভিতরে একটা ইনফ্লামেশন হয়ে যায়। ওই গোড়ায় ইনফ্লামেশন যখন হয়, তখন এই এরিয়াটা ফুলে যায়, মাঝে মাঝে ওর ভিতরে আবার ক্যালসিফিকেশান হয়ে, আমরা এক্সরে করে যদি দেখি, দেখা গেলো ওখানে ক্যালসিফিকেশান হয়ে একটা শক্ত জিনিস দেখা যাচ্ছে। এইটা হলো অ্যাকিলিস টেন্ডিনাইটিস। টেন্ডিনাইটিস মানে ইনফ্লামেশন। এটা যে কোনো কারণে হয়তো, বেশিরভাগ এই ক্রনিক ট্রমাতে হয়, আরও হয়তো ওই মানে মেটাবলিজমে কিছু করার কারণ আছে, তবে কমনেস্ট এইটা। তো সমস্যা হলে, যেহেতু বড় টেন্ডন যখন একবার ইনফ্লামেশন হয়ে যায়, এইটার ট্রিটমেন্টটা একটু কঠিন হয়ে যায়, কারণ সে তো রেস্ট পায় না। আর ইউরিক অ্যাসিডের কজটাই আলাদা। এটা হলো শরীরে একটা ইউরিক অ্যাসিড, এটা মেটাবলিজমে ফর্মেশন হয়। এটা যদি লেভেল চেয়ে বেশি হয়ে যায়, তখন এটা বিভিন্ন জয়েন্টে ডেপোজিশন হয়ে ফুলে যায়, ব্যথা হয়। এটা মেইনলি হয়। ব্যথার পার্থক্যটা আমি বুঝবো কিভাবে, কোনটা অ্যাকিলিসের প্রবলেম, কোনটা ইউরিক অ্যাসিডের প্রবলেম? যেমন অ্যাকিলিস টেন্ডনটা ইউজুয়ালি হিলে হবে প্রথমে, হিল একেবারে শেষে, একেবারে এইখানে দেখাবে। আর ইউরিক অ্যাসিডের সাধারণত ফার্স্ট মেটাটার্সোফ্যারিঞ্জিয়াল জয়েন্ট এইখানে ফুলে যায় মেইনলি। তখন সে হয়তো দেখা গেলো সে খেলোয়াড় না, এমনি ফুলে গেছে, তখন বোঝা যাবে যে তার ইউরিক অ্যাসিড সম্ভাবনা বেশি। আর রক্তে যখন টেস্ট করবে, ইউরিক অ্যাসিড বেশি পাইলে তো হয়ে গেল, অতএব এক্সক্লুড করে ফেললাম। এই জন্য ইউরিক অ্যাসিড আর যে আর্থ্রাইটিসের সাথে অনেক ব্যথা হয়, সেগুলো আলাদা দু একটা টেস্ট আছে। বাট অ্যাকিলিস এই টেন্ডনাইটিস ইজিলি পারা যায়। যেমন একটু একেবারে সুপারফিশিয়াল ব্যথা হয়, আমি যদি ওখানে প্রেস করি, এমনি দেখলেই দেখা যায় ফুলে আছে, প্রেস করলে ব্যথা পায়। আর এক্সরে করলে যদি ওই যে ক্যালসিফিকেশন পাই, তাহলে 100% কনফার্ম ইট ইজ এ অ্যাকিলিস টেন্ডিনাইটিস। ওকে, আতিক ভাই, জায়গায় আপনাকে যদি জিজ্ঞেস করে, আমি যদি আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই প্রবলেমটা ফেস করি, দেখলাম যে আমি পায়ের গোড়ার এটাই ফেলতে পারছি না, আমার অ্যাকিলিসে এই প্রবলেমটা আছে, ইমিডিয়েটলি হোয়াট শুড আই ডু? এখন আপনি যেহেতু খেলাধুলার সাথে সম্পৃক্ত না,
হয়তো বা অকেশনালি আপনি খেলে থাকতে পারেন গতকাল রাতে, জি যেটা এখন আমরা বিভিন্ন কালচার দেখতেছি। কর্পোরেট হাউসের সাথেও যারা সম্পৃক্ত, তারা বিভিন্ন কর্পোরেট টিমের ফুটবল সাথে ক্রিকেটের সাথেও এখন খেলে। জি দেখা যায় হঠাৎ করে যেই বুটটা পরে সে খেলতেছে, সেই বুটটা তার পায়ে কোনো কারণে ফিটিং হয় নাই, হয়তো বড় হয়েছে নাহলে ছোট হয়েছে, এক হতে পারে। তারপরে সব সময় খেলে অভ্যস্ত না, তখন দেখা যায় কেউ পিছন থেকে ট্যাকেল করছে, সেটার কারণে হতে পারে। অথবা আমাদের এই কর্পোরেট হাউসে আমরা যারা ওয়ার্ক করি, এই চেয়ারের পজিশনটা ঠিকমতো না থাকার কারণে আমাদের বডি ওয়েটটা এই কাপ মাসেলের মধ্যে কন্টিনিউয়াসলি প্রেশার ফেলতে থাকে, জি যেটা আর্গোনমিক একটা অ্যাডজাস্টমেন্ট অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমাদের কর্পোরেট এনভায়রনমেন্ট। কারণ আমাদের সবগুলো জয়েন্ট যেন 90 ডিগ্রি মেনটেন থাকে, তখন সেই ক্ষেত্রে কাপ মাসেলে সেভাবে প্রেশারগুলো আসে না। স্যার যেটা নোট করলেন, গ্যাস্ট্রোকনেমিয়াস আমাদের দুটো, আর হচ্ছে একটা সোলিয়াস মাসেল, এই তিনটা গিয়ে যখন কম্বাইন্ডলি টেন্ডনটা ইনসারশন হচ্ছে একবারে ক্যালকিনিয়াসে, ওখানে একটা প্রেশার কন্টিনিউয়াসলি পড়তে পড়তে কাপ মাসেলটা স্টিফ হয়ে যায় এবং গোড়ালিতে একটা ব্যথা হয়। তো আসলে কারণ যেটাই হোক, ওটা তো আপনি পরবর্তীতে আমরা মডিফিকেশন করতেই পারবো। প্রাথমিক পর্যায়ে আমাদেরকে অবশ্যই মেক শিওর করতে হবে যে গোড়ালিতে যে কোনোভাবে একটা বালতির ভিতরে অথবা একটা গামছার মধ্যে অথবা মোচোর মধ্যে বরফ দিতে হবে, এবং সেটা 15 থেকে 20 মিনিট, কারণ সরাসরি স্কিনের উপরে আইসিং করা যাবে না। পানির ভিতরে হয়তো বা বরফ দিয়ে দিতে পারে, দিয়ে আমরা ইমিডিয়েটলি ওই বালতির ভিতরে পাটা চুবিয়ে দিব। পরবর্তীতে যদি মনে হয় যে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ওনারা হয়তো মেডিকেশন দিবেন বা আরও ফার্দার মডিফিকেশন লাগে, জুতার জন্য হতে পারে। কর্পোরেট হাউসে দেখা যায় আমরা যে জুতাগুলো ইউজ করি, ওটার সোলটা অনেক সময় শক্ত থাকে বা পিছনটা টাইট থাকে। তো সেই ক্ষেত্রে যদি ওনারা মনে করে যে অন্য কোনো সাপোর্ট দিবে পিছনে, যেমন টেপ সাপোর্ট দিতে পারে, অথবা পিছনে এখন সিলিকনের বিভিন্ন হিল কুশন পাওয়া যায়, তো সেগুলো হচ্ছে। প্রাথমিক পর্যায়ে আপনাকে প্রথম 72 ঘন্টা এনিহাও বরফ দিতে হবে। এটা Okay, যেহেতু নতুন ব্যথা শুরু হলে বেশ কিছু স্ট্রেচিং এর ভিডিও আমরা অনেক সময় ইউটিউবে দেখি যে এই ব্যাপারটাকে একদম পুরোপুরি রিকনস্ট্রাক্ট করার জন্য, সেই ব্যাপার নিয়ে ফিরবো। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে দর্শক, ঠিক এই পর্যায়ে ডক্টরস ডাগআউট প্রেজেন্টেড বাই মেডিক সিগনেচার ক্লিনিক, একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। বিরতি থেকে ফিরে এসে আরেকটু ডিপ ডাইভ করতে চাই এই ব্যাপারটা নিয়ে, আমাদের সঙ্গেই থাকবে। আবার আমন্ত্রণ ডক্টরস ডাগআউট প্রেজেন্টেড বাই মেডিক সিগনেচার ক্লিনিকের আজকের আয়োজন। দেখছেন আপনারা, কথা বলছিলাম আমাদের শরীরের সবচাইতে শক্ত টেন্ডনটাকে নিয়ে। স্যার, যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, অনেকেই দেখা যায় যে গোড়ালির ব্যথা হলে কি করে, ফার্মেসিতে যায়, ফার্মেসিতে গিয়ে একটা পেইন কিলার নিয়ে খেয়ে ফেলে। আসলে এইটা কতটুকু ক্ষতিকারক হতে পারে পরবর্তী সময়টাতে? আর আমি যদি বলি যে তাহলে এই ব্যথাটার বা এই প্রবলেমটার সর্বোচ্চ আসলে কোন স্টেজ পর্যন্ত যেতে পারে এবং আপনারা কতটুকু ট্রিটমেন্ট দিতে পারেন? এই টেন্ডিনাইটিসটা এটা খুবই ইম্পর্টেন্ট। অনেক অনেক রোগী, অনেক জি এখানে এই এরিয়াতে 3টা ডিজিজ সবচেয়ে বেশি হয় কাছাকাছি, সবটাই পেইন। জি একটা হলো যে টেন্ডিনাইটিস, আর একটা হিলে একটা ব্যথা হয়, আমরা প্লান্টার ফার্সাইটিস বলি, তখন ওই ক্যালকেনিয়ামের একটা প্রজেকশন হয়, জি সেটার পিছে। আর একটা হলো ইউরিক অ্যাসিডের গাউট অথবা আর্থ্রাইটিস। কমনেস্ট এই কয়টা। তো এখন এই টেন্ডিনাইটিসের যে ইনফ্লামেটরি পেইনের ক্যারেক্টারিস্টিক টিপিক্যাল, এই যে সকালে ব্যথা হবে, একটু হাঁটলে কমে যায়। কারণ হলো ইনফ্লামেশন যে এরিয়াটা, এখানে ইনফ্লামেটরি প্রসেসে একটা পি সাবস্টেন্স ফর্মেশন হয়, রেস্টে ওইটা অ্যাকুমুলেশন হয়। যখন যেখানে ও হাঁটা শুরু করবে, ব্লাড সাপ্লাই বাড়বে, ওটা ওয়াশ আউট হয়, বলবে কমবে। টিপিক্যাল ফিচার বলবে, স্যার আমি সকালে একেবারে পা দিতে পারি না, একটু হাঁটলে কমে যায়। এই দুইটাই ওর টেন্ডিনাইটিস এবং প্লান্টার ফার্সাইটিস একই রকম। ইউরিক অ্যাসিডে ওটা নাও কমতে পারে। জি এখন এটা যে ট্রিটমেন্ট, এটা এখন বেশ লেটেস্ট ট্রিটমেন্ট পর্যন্ত উই ক্যান ডু। কারণ প্রথম দিকে তখন তাকে আপনি এটা অ্যানালজেসিক তো দিতেই হবে, অ্যানালজেসিক দিলেন, বাট ওই যে কিনে যে খাবে, নো নেভার। এবং এটা আরও ডেঞ্জারাস করে কি, এরাই যারা হয়তো একটা ফার্মেসি, তারা দিয়ে দেয় একটা স্টেরয়েড দিয়ে দেয়, এবং স্টেরয়েড দিলে কিন্তু সাডেন ব্যথা কমে যায়। এবং সে করে তখন আর অ্যানালজেসিকও খায় না, ওই ট্যাবলেটটা খায়, কয় স্যার আমার ওই ট্যাবলেটটা দেন। এবং এইটা খেলে ডেঞ্জারাস, একেবারে তার কিডনি লিভার থেকে শুরু করে একবার জয়েন্ট সব শেষ করে ফেলে। এইটা কোনোদিন করা যাবে না উইদাউট দ্য অ্যাডভাইস অফ ডক্টর। আর আমরা যেটা ট্রিটমেন্ট করি, আর এই টেন্ডোএকিলিসটা খুব সাবধান থাকতে হবে। যখন ওখানে ইনফ্লামেশন হলে আমরা লোকালি কিছু উদ্দেশ্য হলো টু রিডিউস দ্য ইনফ্লামেশন। তো পেইন কিলারে অনেক সময় কমে না, তো লোকালি আজকাল আমরা যেটা লং অ্যাক্টিং স্টেরয়েড একটা প্রিপারেশন আছে, বাট এইটাও হিলে না দেওয়াই ভালো। হিলে বহু রোগীর আমার অপারেশন করতে হয়েছে পরে, ওই হিলে যদি আপনি স্টেরয়েডটা দেন, যদি কোনো একটু স্টেরয়েডিনটা ওই টেন্ডনের ভিতর চলে যায়, কিছুদিন পরে টোটাল টেন্ডনটাই ছেড়ে যাবে।
অতএব এইখানে আমরা এখন যেটা লেটেস্ট পিআরপিটা দিই, পিআরপি বলে এটাকে, PRP প্লেটিলেট রিচ প্লাজমা। এটা খুবই অটোলোগাস। এটা আমরা পেশেন্টে যখন আসে তার থেকে একটু রক্ত নিয়ে সেন্ট্রিফিউজ করে যে সাদা অংশটা ওইটা আমাকে দিয়ে দেয়, আমি জাস্ট ওই টেন্ডন যেখানে ফোলা ব্যথা এখানে যখন আমি দিয়ে দিলে ভেরি ইফেক্টিভ, তখন ওই ইনফ্লামেশনটা কমে যায়, খুব ওষুধ আর খুব কম খাওয়া বেশি লাগে না। এটা এখন লেটেস্ট যেটা আমরা দিচ্ছি এটাতে খুব কাজ হয়। এছাড়া ওইখানে কোনো অপারেটিভ ট্রিটমেন্ট ওইখানে টেন্ডিনাইটিসে নাই। যদি রাপচার হয় তাহলে তো মাস্ট বি এটা রিপেয়ার তখন তো মাস্টার রিপেয়ার করতে হয়। আতিক ভাই, সেই জায়গাটা যদি আসে যে অনেক সময় ইউটিউবে অনেক ভিডিও দেখি যে সকালে ঘুম থেকে ওঠার পরে কিছু স্ট্রেচিং করতে হয়, ওই স্ট্রেচিংগুলো করলে এই জায়গাটা ঠিক থাকে বা সেফ থাকে, সিকিউর থাকে, হয়তোবা খুব আঘাতেও প্রবলেম হয় না, এরকম অনেক কিছু দাবি করে। এরকম কোনো রেমেডি কি আছে আসলে, যে আপনি সকালে ঘুম থেকে ওঠার পরে এরকম স্ট্রেচিং করলে আপনার এই জায়গাটা অক্ষত থাকার সম্ভাবনা থাকে, এরকম কোনো কিছু কি আছে আসলে? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করেছেন। এখন দেখা যায় আমাদের দৈনন্দিন জীবনে হাঁটতে চলতে গিয়ে আমরা মাসেলে অনেক ইনজুরি পড়ি, সেক্ষেত্রে কাপ মাসেলও ইনজুরি হতে পারে। কাপ মাসেলটা আলটিমেটলি যেখানে গিয়ে টেন্ডো অ্যাকিলিস ফর্ম হয়ে ইনসার্শন হয়েছে আমাদের ক্যালকিনিয়ামের হিরে, তো এখানে কাপ মাসেল আর হচ্ছে আমাদের পায়ের তলায় হলো একটা ফাঁসার মতো একটা জিনিস থাকে, যেটাকে আমরা প্লান্টার ফাঁসা বলি, এবং এর নিচে থাকে হচ্ছে আর্চ। এই আর্টসটাই কিন্তু আমাদের আলটিমেটলি আমাদেরকে হাঁটতে সহায়তা করে, অথবা যারা স্পোর্টসম্যান দৌড়ায় এই আর্চের স্প্রিংটা যত মোবাইল থাকবে বা ফ্লেক্সিবল থাকবে, অ্যালং উইথ কাপ মাসেলটা ফ্লেক্সিবল থাকবে, তখন এই গোড়ালিতে প্রেশারটা আসবে না। কারণ এই আর্চ এবং ফাসা আর হচ্ছে কাপ মাসেল, যেটা আমরা বলতেছি টেন্ডো অ্যাকিলিস, ওই স্ট্রংলি ফর্ম হয় হলো এই হিলে এসে। তো এই সারাউন্ডিং পার্টগুলো যদি মোবাইল থাকে বা ফ্লেক্সিবল থাকে, সেই ক্ষেত্রে গোড়ালির পেন অনেকটাই কমে যায়, যেটা মেকানিক্যাল পেন হিসেবে আসে। বাট লোকাল ইনজুরি যদি হয়, দ্যাট ইজ ডিফারেন্ট। ওখানে দেখা যায় ডাইরেক্ট বাড়ি খেতে পারে, অথবা পিছন থেকে কেউ বিহাইন্ড দ্য ট্যাকেল করতে পারে, আবার হঠাৎ করে পড়েও যেতে পারে। আর এখন সেই ক্ষেত্রে বেসিক কিছু যে স্ট্রেচিংগুলো আছে, কাফের স্ট্রেচিংস রয়েছে কিছু, সেগুলো করা যেতে পারে। অথবা আপনি পায়ের তলায় বিভিন্ন ধরনের সাবস্টেন্স আছে, স্পঞ্জি বল অথবা টেনিস বল, সেগুলো দিয়ে যে যদি ওই ফাঁসাগুলোকে মোবাইল রাখতে পারেন, সেই ক্ষেত্রেও পেইনটা অনেকটুকু কমানো পসিবল। কারণ মাসেলটা ফ্লেক্সিবল হলেই আলটিমেটলি হিলের পেইনটা অনেকটুকু কমে আসবে। কিন্তু অবশ্যই এটা ডায়াগনোস্ট করে একজন বিশেষজ্ঞ পরামর্শ নিয়েই সেটা করা উচিত, অবশ্যই ইউটিউব দেখে নয়। সেক্ষেত্রে ইউটিউব বা চ্যাটজিপিটির কাছ থেকে সাজেশন নেওয়ার জন্য না, কারণটা হচ্ছে ডক্টর সাহেবরা আছেন, তারাই আপনাকে প্রপারলি কিন্তু গাইড করতে পারবেন। আমরা ফিরবো সেই জায়গাটা নিয়ে, মেডিক্স এবং ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল কিভাবে কাজ করছে, এই পার্টিকুলার সেবাটা আমি কতটুকু আসলে পেতে পারি, সেই ব্যাপার নিয়ে ফিরতে চাই। দর্শক, ঠিক এই পর্যায়ে ডক্টরস ডাগ আউট প্রেজেন্টেড বাই মেডিক্স সিগনেচার ক্লিনিক। ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, আমাদের সঙ্গেই থাকবেন। ডক্টরস ডাগ আউট প্রেজেন্টেড বাই মেডিক্স সিগনেচার ক্লিনিকের আজকের আয়োজন, আপনাদেরকে আরও একবার আমন্ত্রণ। আপনাদের সঙ্গে সৈয়দ আবিদ হোসেন সামি আছি এবং আমরা কথা বলছিলাম অ্যাচিলিস টেন্ডানাইটিস নিয়ে। স্যার, আপনি সচরাচর আসলে আপনাদের ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে এই ধরনের রোগী কাদেরকে দেখতে পান? অ্যাথলেটদের তো হয়, সেই সঙ্গে সঙ্গে আসলে কারা বেশি আক্রান্ত হন এই সমস্ত রোগে? হ্যাঁ, খুব ভালো কোশ্চেন। এবং আমার অনেক বেশিরভাগই এটা কারণ কিন্তু প্রথমে বলা ইডিওপ্যাথিক, অনেক সময় জানা যায় না, কিন্তু অ্যাসোসিয়েশনটা খুবই ইম্পর্টেন্ট। যারা ডায়াবেটিক, যারা ক্রনিক কিডনি ডিজিজ আছে, অথবা যারা কার্সিনো ক্যান্সার যারা থাকে, এই ক্রনিক ইলনেস যাদের আছে দেখছিস তাদের এই ব্যথাগুলো বেশি নিয়ে আসে সবসময়। এমনি সরাসরি অনেক সময় আঘাত নাও লাগতে পারে। কীভাবে যে ওখানে ক্যালসিফিকেশন হয় তাও আমি অবাক কাণ্ড। এক্সরে করলে দেখা যায় একেবারে সাদা, কিন্তু ওটা তো অপারেশনও করা যায় না, কারণ ওই টেন্ডনের ভিতরতে আপনি ওই ক্যালসিফিকেশন নোডুল বের করা ইট ইজ নট পসিবল। সো কনজারভেটিভ ট্রিটমেন্টই সবসময়। তারপরে যে আতিক যেগুলো বললো না, যে পেইনের ওই আমরা যেগুলো অ্যাডভাইস করি যে হিল কুশন দিলে খুব ভালো কাজ করে, আর পেইন কিলারে তো এখন কত আর খাবে একসব। এই জন্য আমি এখন যেটা লেটেস্ট আসছে পিআরপিটা, ইট ইজ ভেরি ইফেক্টিভ। স্টেম সেল যদিও এখানে ইউজ হচ্ছে না, স্টেম সেল আমরা নিতে ইউজ করছি, বাট পিআরপিটা সুবিধা হচ্ছে যে বললাম এটা অটোলোগাস, নিজের শরীরের নিজের জিনিস, কোনো আর্টিফিশিয়াল না। এইটা দিলে আমি 3টা ডোজ দিলে ইনভেরিয়েবলি অন্তত 90% এই ইনফ্লামেশনটা কমে যায়, এবং তখন আর পেইন কিলার বেশি খাওয়া লাগে। স্যার, এই ক্ষেত্রে কি কেউ চিরতরে পঙ্গুত্ব বরণ করতে পারে কিনা, বা এরকম কোনো কেস কি কখনো আছে? সেইটা হবে না, পঙ্গুত্ব হবে না। এমনি তার এই যে ট্রিটমেন্টে যদি থাকে কোনো বিশেষজ্ঞের অ্যাডভাইসে, হয়তো ব্যথা কম বেশি হবে, আবার হয়তো যদি বাই চান্স আঘাত পেয়ে যায় হয়তো বেড়ে যাবে, কিন্তু ওইরকম যে হাঁটতে পারবে না, একেবারে প্যারালাইজড,
এখান থেকে তা হবে না। আবার এখান থেকে কোনো ইনফেকশনও হবে না, জি। ক্যান্সারও হবে না, ওই পেইন। পেইনটা, সেই পেইন ম্যানেজমেন্টের জায়গাটা, এবং পেইন ম্যানেজমেন্টের জন্য আসলে মেডিক সিগনেচার ক্লিনিক খুব ইম্পর্টেন্ট। কতটুকু ক্রিটিক্যাল রোগীদেরকে আপনি আসলে সেবা দিতে পারছেন মেডিক সিগনেচার ক্লিনিক, আতিক ভাই? আমরা মেডিক সিগনেচার ক্লিনিকে কম্বাইন্ডলি যেহেতু ট্রিটমেন্ট করি, জি, তো সেই ক্ষেত্রে আমাদের পেইন ম্যানেজমেন্ট আমরা 100% ফিডব্যাক দিতে পারি। কারণ আমাদের পেইন ম্যানেজমেন্ট যে সেন্টারটা রয়েছে সেখানে আপনার এখন উন্নত বিশ্বে যে সমস্ত প্রযুক্তিগুলো রয়েছে এই গোড়ালির ব্যথা কমানোর জন্য টেন্ডেনাইটিসের ক্ষেত্রে, আফটার একটা গুড ডায়াগনোসিসের পরে যেখানে কি না হয়তো বা সার্জারির পসিবিলিটি নাই, কনজারভেটিভ ট্রিটমেন্টেই অ্যালং উইথ মেডিকেশন অথবা অন্যান্য ডাক্তারদের যে রিজেনারেটিভ প্রসিডিউরগুলো রয়েছে, ইফ নিডেড পিআরপি থেরাপি, তো সাথে সাথে আমরা পেন ম্যানেজমেন্ট থেরাপি দিলে সেটা কিন্তু কাজ করে খুব কুইকলি। তো এর মধ্যে রিসেন্টলি যে প্রযুক্তিগুলো রয়েছে আপনার লেজার থেরাপি, তারপরে শকওয়েভ ডায়াথার্মি, এগুলো কিন্তু এই হিল পেইনে খুব স্পেসিফিকলি খুব ভালো কাজ করে। এবং এই উন্নত চিকিৎসাগুলো আমাদের মেডিক সিগনেচার ক্লিনিকে আমরা সার্বক্ষণিক দিয়ে যাচ্ছি, এবং সাথে সাথে পরবর্তীতে পেইনটা চলে যাওয়ার পরে কিভাবে আবার সে সুস্থ থাকতে পারবে বা পেইনটা কেন আবার কাম ব্যাক না করতে পারে সেটার জন্য কিন্তু আমরা এডুকেশন দিয়ে থাকি তাদেরকে, হোম এক্সারসাইজগুলো সাজেস্ট করে থাকি, এবং কমপ্লিটলি একটা রিহ্যাবিলিটেশন প্রোটোকলের মাধ্যমে যে কিভাবে ব্যালেন্স এক্সারসাইজ করা যায়। গোড়ালিতে আপনার শরীরের বডি ওয়েটটা আলটিমেটলি কিন্তু আবার পড়বেই, সো এই প্রেশারটুকু কীভাবে অ্যাবজর্ব করানো যায়, বাসায় আপনি কীভাবে হোম এনভায়রনমেন্ট মেনটেন করবেন, অফিস এনভায়রনমেন্ট কীভাবে মেনটেন করবেন, এই পুরো আর্গোনমিক্সটাই আমরা ওভাবে সেট করে দিয়ে দিই। স্যার এই জায়গাটা আপনার কোনো গোল্ডেন টিপস আছে কিনা, জুতা মেনটেন করার ক্ষেত্রে হোক কিংবা লাইফস্টাইল মেনটেন করার ক্ষেত্রে আপনি কোনো স্বাভাবিক পরামর্শ দিয়ে থাকেন কিনা? পরামর্শটা একটাই, যে কারণেই ব্যথা হোক, যারই হোক, পেইন যখন থাকবে তখন শুড নট গো এনি এক্সারসাইজ, ওয়াকিং যদি থাকে রেস্ট, একরকম রেস্ট করতে হবে। এবং তারপরে তাকে এই যে আইদার পেইন কিলার যেটা দিতে হবে, সাথে আমি যে বললাম যে অ্যাসর্টিভ যে পিআরপি দিতে হবে, এবং ওই যে হিল কুশন ইউজ করে বা গরম পানিতেও খুব ভালো কাজ করে মাঝে মাঝে, এইগুলো দিয়ে টিল সে পেইন ফ্রি না হবে তাকে ভিগরাস কোনো অ্যাক্টিভিটিতে যাওয়া, অনেক সময় দাঁড়ায় থাকার যে কাজগুলো, অনেক দূরে হাঁটা, এগুলো অ্যাভয়েড করতে হবে। এগুলো করলে তো সে ভালো থাকবে। এবং মাঝে মাঝে তো আর ক্রনিক্যালি একেবারে লাগাতার অত পেইন কিলার তো খাওয়াই যাবে না, তাকে এইগুলো করে তাকে ভালো থাকতে হবে। আতিক ভাই 1 মিনিটের মতো সময় বাকি আছে, আপনার কোনো পরামর্শ যারা জিম ওয়ার্ক করে এখন রেগুলার, আমরা এটা নিয়ে বারবার আসলে কথা বলছি যে অনেকের দেখা যাচ্ছে যে হয়তো বা ওভারডু করে ফেলছে, আবার কোনো পার্টে আন্ডারডু করে ফেলছে, আপনার কোনো পরামর্শের জায়গা আছে কিনা, যেহেতু এখন জিম কালচারটা খুবই প্রমিনেন্ট? জি, এখন আমার পরামর্শ একটাই যে আপনারা যে জিম এক্সারসাইজগুলো করবেন অবশ্যই এই জিম যে ট্রেনার আছে তার সাথে পরামর্শ না করে কোনো প্রকার এক্সারসাইজ প্রোটোকল সেট করবেন না। এবং সে দেখা যাচ্ছে প্রাথমিকভাবে আপনাকে একটা অ্যাসেস করবে যে আপনার বডি ওয়েট কেমন আছে, এক্সট্রা ফ্যাট কতটুকু আছে, এটা মেজার করে, এবং সে কিন্তু অবশ্যই আপনাকে অ্যাসোসিয়েটেড আপনার কোনো ডিজিজ আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা। কারণ আপনার ডায়াবেটিস থাকলে তো আলটিমেটলি মিষ্টি খেতে পারবেন না, কিন্তু আপনি ভাবলেন আমি মিষ্টি খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, সো বিষয়টা সেই রকম। এখন আপনি ইউটিউবে দেখলেন যে 7 দিনে পেট কমানো যায়, কিন্তু আলটিমেটলি কিন্তু বিষয়টা তা নয়। এটা একটা বিশেষজ্ঞ পরামর্শ কি আপনাকে একটা অ্যাডভাইস করতে পারবে, তখন হলে হিতের বিপরীত হবে। আপনার দেখা যাচ্ছে কাপ মাসেলটা ডেভেলপ করতে গেলেন, তখন আলটিমেটলি কাপ মাসেলটা ওভারলোড হয়ে সাডেনলি টিয়ার হয়ে যেতে পারে। ওই টেন্ডো অ্যাকিলিস যেটা হয়তো আগে পার্শিয়ালি ছিল গ্রেড 1 টিয়ার, এটা এখন কমপ্লিট টিয়ার হয়ে যেতে পারে। কারণ লোডটা যদি ওভারলোড হয়ে যায় আলটিমেটলি ওই টেন্ডনটা মাসেলের লোড নিতে পারবে না। সো প্রতিটা এক্সারসাইজ করার আগে অবশ্যই যে লাইনে আছে পরামর্শ নিয়ে তারপর করতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, এবং ইউনাইটেড হেলথ কেয়ারের এই যে চমৎকার বেশ কিছু উদ্যোগের জায়গা ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল এবং মেডিক সিগনেচার ক্লিনিক, সেখানে দর্শক আপনারা যখন এই ধরনের কোনো প্রবলেমে পড়ছেন বা এই ধরনের কোনো প্রবলেম ফেস করছেন, অবশ্যই ঢাকার 100 ফিটে মাদানী অ্যাভিনিউতে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল অবস্থিত। স্যারকে আপনি সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলে অবশ্যই পাবেন। স্যার যেহেতু সেই ডিপার্টমেন্টটাকে লিড করছেন, ডেফিনেটলি আপনাকে একদম প্রপার কনসালটেন্সিটা দেবে। এছাড়াও ধানমন্ডির আশেপাশে যাদের বাসা আছে তারা অবশ্যই মেডিক সিগনেচার ক্লিনিকের থেকে কিন্তু একদম ফিজিওথেরাপি সার্ভিসটাও খুব ভালো মতো পেয়ে যাচ্ছেন। আপনাদের দুজনকে স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে সময় দেওয়ার জন্য, এবং খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে আমরা কথা বলেছি। দর্শক, ডক্টরস ট্যাগ আউট প্রেজেন্টেড বাই মেডিক সিগনেচার ক্লিনিকের আজকের আয়োজনে এই পর্যন্তই ছিল। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।